আমার তো রিভলভার 3 থেকে 77 বলুন তো কোন পার্টি কোন রাজ্যে কবে এই রেজাল্ট করতে পেরেছে? প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের সরকারকে আপনি কি বলবেন? দেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে, ভোট দিচ্ছে। সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে। এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। পুরসভা, লোকসভা উপনির্বাচন এমনকি সমবায় নির্বাচনেও বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় পুরনো অফিসেই ফিরতে চান বঙ্গ বিজেপি। পুরনো অফিস মুরলীধর সেন লেনে এখান থেকেই 2019 সাল এবং 2021 সালে যথাক্রমে লোকসভা ও বিধানসভায় নির্বাচনে সাফল্য পেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু তারপরই দেখা যায় 2023 সালের মার্চ মাসে ওই মুরলীধর সেন লেনের পার্টি থেকে বিজেপির রাজ্য দপ্তর স্থানান্তরিত করা হয় সল্টলেকে। ধুমধাম করে গৃহপ্রবেশও সারেন বিজেপির রাজ্য নেতারা। ভাড়াটা মাত্র 2 বছরের। একাধিক নির্বাচনে হতাশাজনক ফলাফল এবং দলের সদস্য সংগ্রহ অভিযানে আশানুরূপ সাড়া না ফেলায় 2026-এর লোকসভা ভোটের আগে চিন্তায় পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। 2019 সালে দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 18টি সিট দখল করেছিল, যা ছিল দলের এক ঐতিহাসিক সাফল্য। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের অভ্যন্তরীণ কোন্দল বেড়ে যায়। নতুন নেতৃত্বের হাত ধরে এই যে সংগঠন চালিয়ে নিয়ে গিয়েছে বঙ্গ বিজেপি, তার ভিতরে দাঁড়িয়ে আদি এবং নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব কতখানি প্রকট সেটাও দেখার বিষয় আছে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে 2026-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠনকে চাঙ্গা করতে হলে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞতা ও নেতৃত্বের খুবই প্রয়োজন। তবে কি দলের ঐক্যকে ফেরাতে দিলীপ ঘোষকেই সামনে আনতে চাইছে বঙ্গ বিজেপি? বর্তমানে দিলীপ ঘোষের দলের কর্মসূচিতে নিয়মিত দেখা যাচ্ছে বিভিন্ন অভিজ্ঞ নেতাদের। কার্যত সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই কিছু নেতাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাদের ভূমিকা পুনরায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। দলের পুরনো কর্মীরা মনে করেন আদি ও নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব দূর না হলে 2026-এ ভালো ফল করা সম্ভব নয়। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে সচেতন। তাই মনে করা হচ্ছে নতুন বছরে শুরু হবে বিজেপির সাংগঠনিক রদবদল। বুথ থেকে রাজ্য স্তরে আসবে নতুন নেতৃত্ব। তার আগেই লোকসভা নির্বাচনে দলের ফল ও তার জেরে নতুন রাজ্য সভাপতি কে হতে পারে তা নিয়ে তুমুল জল্পনা চলছে। বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদলে কারা কারা ফ্রন্ট পেজে আসতে চলেছে এবং কারা কারা ব্যাকফুটে যেতে চলেছে সেটাই এখন দেখে নেওয়ার বিষয়। একদিকে যেমন পরীক্ষিত নেতা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরানোর দাবি উঠেছে, তেমনি লোকসভা ভোটে মেদিনীপুরকে তৃণমূল সাফ করার কারিগর শুভেন্দু অধিকারীর পক্ষেও উঠেছে জোরালো সমর্থন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছিলেন যে রাজ্য বিজেপির অবস্থায় মোটেও খুশি নন তিনি। পার্টিতে পরিবর্তন হয়, নতুন লোকেরা আসেন, তারা তাদের মতো করে কাজ করেন। যেটা সবাই আমরা চাই যে পার্টি বাড়ুক, এগোক, তার লক্ষ্যে পৌঁছুক, সেটাই হিসাব হওয়া উচিত আছে। কেমন চলছে? আমার মনে হয় পার্টি বর্তমান নেতৃত্ব যেটা ঠিক মনে করছেন সেটা করছেন, আমরা সহযোগিতা করার জন্য আছি। হয়তো অনেক সময় আশানুরূপ রেজাল্ট আসে না, তখন মানুষ কথা বলে, চিন্তা করে, আলোচনা হয়। কিছু কিছু ঘটনা বা নির্বাচনের রেজাল্ট আমাদের মনোভূত হয়নি বা উপযুক্ত হয়নি, সেই নিয়ে একটু নেগেটিভ আলোচনা চলছে। তো এত বড় একটা পার্টি দাঁড়িয়ে আছে, তার লোকজন আছে, সাপোর্টার আছে, নেতা কর্মী আছে, তো সামান্য আপ ডাউন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যথার সময় আবার এগোবে। এটা 1 বছর পরই তো বিধানসভা নির্বাচন, তাহলে কি এবারও 200 পারের ডাক হয়েছিল একবার 2021-এ? 77-এ গিয়ে আটকে গিয়েছিলেন আপনারা। এবারে 1 বছর আগে কার্যত বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভেতরেই বহু ঘর, বহু নেতা, একত্রিত এফার্ট নেই। দেখুন, লোকে 200 পার স্লোগানটাই দেখছে, কিন্তু আমরা কোথা থেকে শুরু করেছিলাম সেটা দেখছেন। 3 থেকে 77 হয়েছে। 3 থেকে 77 বলুন তো কোন পার্টি কোন রাজ্যে কবে এই রেজাল্ট করতে পেরেছে? তো আমাদের অ্যাচিভমেন্ট ওটাই, আমরা কোথায় ছিলাম, কতদূর এসেছি। হ্যাঁ, টার্গেট সবসময় বড় রাখতে হয়। আমি গল্প শুনেছিলাম, একজনের একটা রিভলভার দরকার ছিল, সে একটা কামানের অর্ডার দিয়েছিল। তাকে জিজ্ঞেস করা যে আপনি কামান চাইছেন কেন? বলে না, আমার তো রিভলভার দরকার আছে, কিন্তু আমি যদি রিভলভার চাই আপনি আমাকে না করে দেবেন। বড় চেয়েছি না, আমাদের মধ্যে কোথায় নামবে? রিভলভার পিস্তল অব্দি যাবে। তো আমরাও বড় লক্ষ্য রেখেছি, আগামী দিনেও বড় লক্ষ্য থাকবে, আর বড় লক্ষ্য নিয়ে কাজ করে পার্টিকে বড় করেছি আমরা। আর সেরকম পার্টির মধ্যে নতুন লোক আসবে, তাদের জায়গা দিতে হবে, জায়গা নেওয়া নিয়ে ঠেলাঠেলি হবে, আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই সিস্টেমের ভিতর দিয়ে এগোচ্ছি, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এগোচ্ছি। নতুন লোকেরা এসে কি বিজেপি পার্টি ভালো হলো নাকি জটিলতা বাড়লো? আমার মনে হয় বেশ খানিকটা এগিয়ে এসেছি আমরা।
এক দুটো ইলেকশন, বড় ইলেকশন পার করেছি। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে পার্টি। যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি। সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে, মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের। মানে আপনি কি বলছেন, নেতারা আসছে কিন্তু ভোট আসছে না, লোক আসছে না? সেটা হতে পারে, নাহলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে, আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন, ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সে দুটো পর্যালোচনা করার দরকার আছে। সামাজিক গণমাধ্যমে সাক্ষাৎকারে দিলীপবাবু মন্তব্য করেছেন, শুধু বললেই হয় না, করে দেখাতে হয়। সেই প্রসঙ্গে বঙ্গ বিজেপির পরিস্থিতি নিয়ে মোটেও খুশি নন দিলীপ। তিনি বলেন, পার্টিকে ভাবতে হবে আমরা লোকজন নিচ্ছি কি জন্যে, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই বড় নেতারা আসবেন, আমাদেরকে দেখতে হবে ভোট বাড়ছে নাকি পার্টি শুধু নেতাদেরকেই নিচ্ছে। তার এই মন্তব্যে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার পক্ষে মত দিলেন তিনি, নাকি রাজ্য বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে তিনি নিজেকে আগে রাখলেন? লোকসভা নির্বাচনে বাকি রাজ্যের দলের ফল খারাপ হওয়ায় নাম না করেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু তিনি আবার পরে বলেন, যে ফল দিতে পারবে তাকেই নেতা করা উচিত। অতএব কি বোঝাতে চাইলেন তিনি? গত লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও পূর্ব মেদিনীপুরের 2 আসনে কার্যত তৃণমূলকে সাফ করে দিয়েছিল বঙ্গ বিজেপি। আর এরপর থেকেই মানুষের মনে আশা জাগতে থাকে বিজেপির কিছু কন্ট্রোভার্সিয়াল বক্তব্যের উপরে। তারা দেখতে চায় মানুষের এক্সপেকটেশন অনুযায়ী বিজেপি কাজ করতে পারে কিনা। নির্বাচনগুলিতে যে ধরনের ফল দেখা গিয়েছে 2026-এ রদবদলের উপর নির্ভর করছে লোকসভার ফলাফল কেমন হবে। সাংসদ পদ হারানোর পর থেকেই অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থা নিয়ে একটি জলঘোলা তৈরি হয়েছিল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন দিলীপ। তাকে প্রশ্ন করা হয়, অধীর চৌধুরী কি তবে বিজেপিতে যাচ্ছে? দিলীপ ঘোষ এই প্রসঙ্গে রহস্যময় মন্তব্য করে বলেন, আমি জানি না অধীর কোথায় যাবে বা পার্টি নেবে কিনা। বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি এবং একের পর এক বাংলায় জঙ্গি হানা নিয়ে যেভাবে বিরোধীরা সরব হয়েছেন, তার মধ্যে দিলীপ ঘোষও ব্যতিক্রম নন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গি সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরহাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা। রাজ্যের একের পর এক সন্ত্রাসী গ্রেপ্তারের প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, বাংলাদেশে কট্টর ইসলামী মৌলবাদী সরকার আসার পর থেকে সবথেকে বিপদে আছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ। গোয়েন্দাদের সন্দেহ যে ভারতের নাশকতা চালাতে এবং অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ঢুকে পড়ে বেশ কিছু সন্ত্রাসী। কলকাতাকে তারা সেফ জোন হিসেবে মনে করছেন, তাই কলকাতা থেকেই একের পর এক জঙ্গিদের ট্রেস পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই দিন শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, এ রাজ্যে জঙ্গিদের সরকার চলছে। আজকে জাভেদ মুন্সি নামে এক পাকিস্তানি সন্ত্রাসী কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেছে তাকে, যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। তিনি বলেন, গত লোকসভায় ভোটে 2টো ভোট সিপিএম পেয়েছে, বাদ বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আর এক জঙ্গি আছে আয়ুব, গোটা রাজ্যটা জঙ্গিদের হাতে। শুভেন্দু আরো বলেন, এই সমস্ত সন্ত্রাসীরা তো ভোট দেয়, আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটাই হিন্দুদের এবং জনজাতিদের ভোট। তৃণমূল পেয়েছে 2,75,00,000 ভোট, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোন হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি? কেশপুরে কোন হিন্দু ভোট দিতে পারেনি? পিংলার একটা মণ্ডলে কোন হিন্দু ভোট দিতে পারেনি? যেখানে একটা বুথে 727 জন তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি শূন্য, এটাই মডেল এখানকার। সুতরাং রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলেছে দেশেরও জাতীয় রাজনীতি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হরতাল পশ্চিমবঙ্গ তথা ভারত যে হুঁশিয়ারি বাংলাদেশকে ভারত দিয়েছে এবং ভারতের এগেনস্টে বাংলাদেশের এই পদক্ষেপ হাস্যকর হলেও বেশ চিন্তার। এটা জঙ্গিদের সরকার, এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায়, তাদের সরকারকে আপনি কি বলবেন? এর তো প্রমাণিত সত্য। বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে, ভোট দিচ্ছে। পশ্চিমবাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ, রাষ্ট্রবাদী জনগণ, তাদের ঐক্যবদ্ধভাবে
এই বাংলায় এই সরকারকে, জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে। নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী, কোনো শিশু সুরক্ষিত নয়। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। আমাদের সঙ্গে তো 2-4 সিকিউরিটি থাকে, ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী, এমপি, এমএলএ ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের নিরাপত্তা কে দেবে? খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুরের কি, জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে, নদিয়ার কি, তাহলে ভুল করবেন। বাড়ির দুয়ারে এসে গেছে। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। বাংলাদেশে কি খিলাফত করার লক্ষ্য ছিল জঙ্গিদের? বাংলাতে খিলাফত করার লক্ষ্য ছিল জঙ্গিদের? খিলাফত আমি বুঝি না ঠিক উর্দু ভাষা, আমি বাঙালি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল। যেহেতু জঙ্গির কাছ থেকে জানা গেছে যে দুবাই থেকে টাকা আসতো জঙ্গিদের চাঙ্গা করার জন্য, আমাদের তথ্য উঠে এসছে। এ বিষয়ে কি বলবেন? এর উত্তর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিতে পারবে। মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন, 2 করে 2 দিন করে দুবাইতে থেকে গেছেন। আর মাননীয় ভাইপো বছরে 3 বার আমেরিকা যান, দুবাই হয়ে যান, আবার দুবাই হয়ে ফেরেন। দুবাই তো আমরা যাই না, জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয়, বেরোতে হয়। পিসি জানে আর ভাইপো জানে। আর আরাকান সেনারা যেভাবে আক্রমণ করছে, অনেক রোহিঙ্গারা দেশ ছাড়া হচ্ছে। তারা কিন্তু আরাকান সেনারা যেভাবে আক্রমণ করছে, রোহিঙ্গা পালাচ্ছে দেশ ছেড়ে, পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করতে পারে। এটার জন্য ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি যথেষ্ট। এটা আমার কাজ নয়। আমি একটি জাতীয় দলের একজন নির্বাচিত প্রতিনিধি। আমার লেভেলে যেটা বলার আমি বলেছি, এবং আমি আবারও বলছি, দিল্লির এলজি, দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন, বাংলায় খুব প্রয়োজন। বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন, যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন। আম্বেদকরকে কটু মন্তব্য করার জন্য অমিত শাহর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তৃণমূল মিছিল করছে। তৃণমূল তো কংগ্রেসের একটা ভাঙা অংশ। সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোনো অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার।